নমস্কার। গল্পে গল্পে গাথার মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই দমকা হওয়া উপন্যাসটির অন্তিম পর্ব শুরু করার আগে আমি একটু জানিয়ে রাখছি, সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাসগুলির মধ্যে নীলঘূর্ণি, কাছের মানুষ, কাছের দেওয়াল, গহীন হৃদয়, পালাবার পথ নেই, ঝাও জেন হত্যারহস্য, এরকম বেশ কিছু উপন্যাস আমি কিন্তু আমার চ্যানেলে আগে পাঠ করেছি। এছাড়াও ওনার লেখা বেশ কিছু ছোট গল্পও পাঠ করেছি। আপনারা যদি উপন্যাসগুলি এবং গল্পগুলি আগে না শুনে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট ঘেঁটে অথবা ভিডিওস থেকে দেখে আপনারা এই উপন্যাসগুলো, গল্পগুলো শুনতে পারেন। এছাড়াও অনেক গল্প উপন্যাস রয়েছে। আরেকটি ছোট চ্যানেলও আছে, গল্পে গল্পে কিছুক্ষণ নামে। সেখানে আমি মূলত ছোট গল্প পাঠ করে থাকি, সেটি থেকেও আপনারা গল্প শুনতে পারেন। শুরু করছি দমকা হাওয়ার অন্তিম পর্ব। কাগজের স্তূপ নিয়ে হিমশিম খাচ্ছিল অর্ঘ্য। আশাবরীর রাশি রাশি ভাউচার, প্রতিটি গ্রাহকের কাছ থেকে প্রতিবার টাকা কালেকশনের চার্জ, ব্যাংকের টাকা জমা দেওয়ার রসিদ, রাহা খরচের বিল, এজেন্টদের কমিশন পেমেন্টের অতি দীর্ঘ তালিকা, আশাবরীর কর্মচারীদের মাইনে, মালপত্র কেনাবেচার অজস্র ডকুমেন্ট, কি আছে আর কি নেই। প্রতিটি সংখ্যা নিখুঁতভাবে ভরতে হবে কম্পিউটারের মগজে। সোজা কাজ? চলছে আঙুল, উঠছে ফিগারের পর ফিগার। বেশিক্ষণ টানা চোখ রাখা যায় না মনিটরে। মিনিট 40-এই মাথা প্রায় থানিট। কাজটা যে অর্ঘ্য ধীরে সুস্থে করবে তারও কি জো আছে? যা ডেডলাইনে খাড়া ঝুলিয়ে দিয়েছে অনুদি, যত খাটুনি হোক কালকের মধ্যে শেষ হওয়া চাই চাই। রানাঘাটে কে এক জয়ন্তবাবু আছেন। আশাবরী তথা অহনা ম্যাডামের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন ভদ্রলোক। পরশু সূর্য মাঝগগনে পৌঁছানোর আগে ওই গন্ধমাদন সাজিয়ে গুছিয়ে জয়ন্তবাবুর হাতে তুলে দিতেই হবে, নইলে নাকি উনি আর আশাবরীর ফাইল স্পর্শই করবেন না। কি জ্বালা! আর এমন একটা ঝামেলার কাজ কিনা অর্ঘ্যর ঘাড়েই চাপল। পাহাড় প্রমাণ কাগজ সমেত তাকে কম্পিউটারে বসিয়ে দিয়ে দিব্যি নাচতে নাচতে কলকাতা চলে গেল আশাবরী ম্যাডাম। ইলা উঁকি দিচ্ছে দরজায়। কিবোর্ডে আঙুল থামল অর্ঘ্যর। চোখ তুলে বলল, কি বক্তব্য বলে ফেলো। টিফিনে যাব দাদা। অর্ঘ্য খুশি হল। রোজই খানিকক্ষণ এখানে বসতে হচ্ছে। মেয়েগুলো তাকে স্যার স্যার করছিল। ধমকে ধামকে অভ্যাসটা ছাড়ানো যাচ্ছে তাহলে। প্রসন্ন স্বরে বলল, তোমরা সকলেই যাবে নিশ্চয়, বেশি দেরি করো না। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ফিরব। ইলা বেরিয়ে যাচ্ছিল, আচমকা জরুরি কথাটা মনে পড়ে গেল অর্ঘ্য। পিছন থেকে ডাকলো, 1 সেকেন্ড, স্টকের খাতাটা তোমার কাছে রয়েছে না? হ্যাঁ দাদা, লাগবে আপনার? একটু দিয়ে যাও তো। বাঁধানো রুল টানা খাতাটা টেবিলে রেখে চলে গেল ইলা। পাতা উল্টে দেখলো অর্ঘ্য। বিল চালানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এই খাতাটাও পরীক্ষা করতে হবে আজ। এই কাজটাও নাকি খুব জরুরি। কাগজের সমুদ্র ঘেঁটে প্রতিটি এন্ট্রি চেক। অর্ঘ্যর আজ কালঘাম ছুটে যাবে। সত্যি অহনা খাটাচ্ছে বটে অর্ঘ্যকে। যেই না সেদিন কাক ভরে একটা জেলে নৌকা ধরে চর থেকে আলাইপুর ফিরল, অমনি জারি হয়ে গেল নির্দেশ। অর্ঘ্যর তো আর সমীক্ষার ছলে গায়ে গায়ে চড়ে বেড়ানোর প্রয়োজন নেই। বসে বসে অহনার অন্ন ধ্বংস করাও চলবে না। আশাবরীর জন্য মেহনত দিক অর্ঘ্য। ব্যাস, ডিউটি চালু। গ্রামে গ্রামে ঘোরো, কিন্তু আশাবরীর কাজে। দেখো স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ানো যায় কিনা। অর্ঘ্যর মতো সবল জোয়ান সঙ্গী পেলে অহনার কিসের ভাবনা। স্বচ্ছন্দে সে আশাবরীকে আরো ছড়িয়ে দিতে পারে। সুতরাং দিনভর শুধু চরকি খাও, মেয়ে বউদের জড়ো করো, মিটিংয়ে বসাও, বোঝাও আশাবরীর ঋণ দেওয়ার নিয়ম কানুন। শত সহস্র প্রশ্ন থাকে মেয়েদের, গুছিয়ে গাছিয়ে তাদের উত্তর দিয়ে তাদের সংশয় নিরসন করা কি মুখের কথা? এক এক সময় তো অর্ঘ্যর মনে হয় এর চেয়ে তাদের বিপ্লব করাটা ঢের সোজা কাজ ছিল। কোথায় কখন কিভাবে শত্রুর ঘাঁটি ধ্বংস করবে তার প্ল্যান ছকাটাই যথেষ্ট। নিজেদের সিদ্ধান্তই চূড়ান্ত, কাউকে জবাবদিহি করার কোনো দায় নেই। ভুল হলে নিজেরা মরবে, ঠিক হলে প্রতিপক্ষ খতম।
এর কোনো মাঝামাঝি ব্যাপারই নেই। আর এই আশাবড়িতে এত ফ্যাকরা, প্রতিটি গোষ্ঠীর পরিবারে পরিবারে এত আজব আজব সমস্যা, শুনতে শুনতে 7 দিনেই অর্ঘ্যর মাথা খারাপ হওয়ার জোগাড়। হাড়ে হাড়ে টের পাচ্ছে তার বিপ্লবী হওয়ার চেয়ে মানুষকে নিয়ে মানুষের মাঝে নেমে কাজ করাটা অনেক বেশি কঠিন। তবে হ্যাঁ, আশাবড়ির জন্য খেটে এক ধরনের তৃপ্তিও মিলছে বইকি। মস্তিষ্কের অনেক গাদ যেন সরে যাচ্ছে। শ্রান্ত শরীরটা যখন বিছানায় পড়ে, পলকে নিদ্রা এসে যায়। কি আশ্চর্য! দুঃস্বপ্ন আর দেখছে না। অহনাও ভারী মজাই আছে যেন। তার সেই দিবারাত্র হাড়িমুখ উধাও, কারণে অকারণে চোটপাট নেই। ইলা মায়াদের সঙ্গেও হেসে হেসে কথা বলছে। অর্ঘ্যর খেটে খেটে নাকাল হওয়ার গল্পে ব্যথিত তো হয়ই না, উল্টে মুচকি মুচকি হাসে। গত শুক্রবার কি খেয়াল হলো, মোপেটে চড়ে প্রজাপতির মতো উঠতে উঠতে ব্যাংকে গিয়ে ওভারড্রাফটের ঊর্ধ্বসীমা 1 লপ্তে ডবল করে এলো। শেফালিকে পরশু নিয়ে এলো কলকাতা থেকে। তার সঙ্গেও লড়াই ঝগড়া বাঁধছে না। বয়সটাও যেন ঝুপ করে কমে গেছে অনেকটাই। অর্ঘ্য রয়ে গেছে বলেই কি, নাকি অর্ঘ্যর কথা মতো সুগতকে ক্ষমা করে দিয়ে মনটা সমে ফিরেছে? এমনও কি হতে পারে দুটোই মিলেমিশে অহনার এই পরিবর্তন? স্ট্যান্ড ফ্যানটা ঝপ করে থেমে গেল। লোডশেডিং গত কয়েকদিন খুব বেড়েছে। ঘন ঘন যাচ্ছে বিদ্যুৎ। বেশিক্ষণের জন্য নয় অবশ্য, এসেও যায় অল্প সময়। ডেটা সেভ করে কম্পিউটার বন্ধ করলো অর্ঘ্য। 2টো বাজে। খিদেটা ভালোই পেয়েছে। ছোট্ট একটা আড়মোড়া ভেঙে চেয়ার ছাড়ল। বেরিয়ে আসার আগে একবার তাকালো যন্ত্রপাতি তৈরির ঘরখানায়। মেয়েরা ফেরেনি এখনো। মেঝে ছড়িয়ে আছে মালপত্র, নাটবল্টু, স্ক্রুড্রাইভার, প্লাস, রেঞ্জ, শোল্ডারিং স্টিক। গত পরশু এখানে কি কাণ্ডটাই না ঘটিয়েছিল সে। অহনা মাকে আনতে কলকাতায় গেল। তার হঠাৎ সাধ জেগেছিল ওই মেয়েগুলোর সঙ্গে বসে বানাবে সোলার ল্যাম্প নিজের হাতে। কিন্তু ওই চেনা যন্ত্রপাতিগুলো ঠিকঠাক ব্যবহার করা যে কি কঠিন। একটা ল্যাম্প বানাতে গোটা দিনটাই কাবার। তুলনায় মাইন পাতা কি কয়েকটা ডেটোনেটর ফিট করা তো নেহাত জলভাত। ইলা, মিতা, দিলারা, কেয়ারা পর্যন্ত তার নাজেহাল দশা দেখে মুখ টিপে হাসছিল সেদিন। অর্ঘ্যর ঠোঁটে আবছা হাসি ফুটে উঠল। চোরে একটা শ্বাসও পড়ল যেন। একখানা সামান্য আলো বানানোর চেয়ে আস্ত একটা গ্রাম উড়িয়ে দেওয়া যে ঢের ঢের সোজা কাজ, এটুকু জানতেই যে জীবনের কতগুলো বছর কেটে গেল। ছোট্ট মাঠখানা পেরিয়ে বাড়ি ঢুকলো অর্ঘ্য। শেফালি গ্রিল বারান্দায় দাঁড়িয়েছিল। সামান্য ভার ভার গলায় বলল, এত দেরি করা কেন? তুমি খেয়ে নিলে আমি একটু বিছানায় টান টান হতে পারি। অর্ঘ্য পরশু থেকেই দেখছে শেফালির হাবভাবে যেন বদল ঘটেছে অনেকটা। সহজ আপ্যায়নের সেই সুরটা আর নেই, বরং ঈষৎ অসন্তোষে যেন প্রকট হয়ে উঠছে হঠাৎ হঠাৎ। অনুদির সামনে অবশ্য স্বাভাবিকই থাকে, আড়ালে আবডালে একটু যেন অন্য রকম হয়ে যায়। তাকে আর অনুদিকে নিয়ে কিছু সন্দেহ করে কি? তারা তো কোনো বেচালপনা করেনি বাড়িতে, কোথাওই করেনি, কখনোই অসংযত হয়নি। তাহলে অর্ঘ্য অবশ্য হাসি মুখেই বলল, সরি মাসি, অনুদি এত ডিউটি চাপিয়ে গেছে। কাঁধে নিয়েছ কেন? তোমার নিজের কাজকর্ম শেষ? মৃদু হেসে উত্তরটা এড়িয়ে অর্ঘ্য সোজা নিজের খুদে গলতায়। সেখান থেকেই শেফালির ডাক শুনতে পেল, স্নান পরে করো, আমি কিন্তু ভাত বেড়ে দিয়েছি। অগত্যা বাথরুম গমন স্থগিত। সুরসুর করে ডাইনিং টেবিলে হাজির। ডাল, পটল ভাজা, বাটা মাছের ঝাল সহযোগে সারছে ভোজন। শেফালি টেবিলের ওপারে খাওয়া দেখছিল অর্ঘ্যর। জিজ্ঞেস করলো, আর ভাত নেবে? শেফালি মাসির এই তুই থেকে তুমিতে উত্তরণ বড্ড কানে লাগে। দূরত্ব বাড়ানোর সচেতন প্রয়াস। অনুদিকে জানাতে হবে। থাক, তুচ্ছ বিষয় নিয়ে অন্যদিকে বিব্রত করার কি দরকার? মা মেয়েতে এখন অশান্তি নেই, তুম করে হয়তো বেঁধে যাবে। মাছের কাঁটা বাঁচতে বাঁচতে অর্ঘ্য বলল, না গো মাসি, যা দিয়েছ তাতেই তো পেট জয়ঢাক হয়ে যাচ্ছে। আমার মেয়ের জন্য খাচ্ছ, না হয় দুমুঠো বেশি খেলে। মোটেই হালকা নয়, বরং বেশ বিরস স্বরে বলল শেফালি। যাক গে, আমি শুতে গেলাম।
খাওয়া হলে থালা টেবিলে ফেলে রেখো না, রান্নাঘরে নামিয়ে দিও। শেফালি চলে গেল। আঁচিয়ে উঠে অর্ঘ্য ঢুকেছে স্নানে। বৃষ্টি বাদলা হচ্ছে প্রায়ই। দুপুরের দিকটা জলটার তত তেতে থাকে না। গা মাথা ভিজে ভালোই আরাম হয়। ঝাঁকড়া চুল তোয়ালেতে মুছতে মুছতে অর্ঘ্য বেরিয়ে দেখলো ডাইনিং টেবিলের পাখাটা ঘুরছে আপন, অর্থাৎ কারেন্ট এসে গেছে। কি স্বস্তি! ভরপেট খাওয়ার পর এখন একটা ভাত ঘুম দিলে কেমন হয়। পাখা চালিয়ে বিছানায় গড়াতে গিয়েও মত বদলালো অর্ঘ্য। সারা সকাল বসে বসে গত বছরের এপ্রিল মে শেষ হয়েছে, সবে আরম্ভ হয়েছে জুন। আরো ৯টা মাস বাকি। এখন ঘুমোনো মানে অন্তত ঘন্টা দেড়েকের জন্য কাজের দফা রফা। সন্ধেবেলা অনুদি ফিরলে তখন কি কৈফিয়ত দেবে অর্ঘ্য? তার চেয়ে বরং সোফায় হেলান দিয়ে খানিক জিরানো যেতে পারে। বাইরের ঘরে এসে অর্ঘ্য টিভি চালিয়ে দিল, ভলিউম কমিয়ে, পাছে শেফালির নিদ্রায় ব্যাঘাত ঘটে। রিমোট হাতে আধশোয়া হয়েছে, ঘুরছে এ চ্যানেল ও চ্যানেল। আচমকা আঙুল স্থির। খবরে কি দেখাচ্ছে ওটা? তেজাসের ছবি না? কি করেছে তেজাস? তড়াক করে উঠে বসলো অর্ঘ্য। অজান্তেই বাড়িয়ে দিয়েছে টিভির আওয়াজ। সমাচারটা শুনে ভিডিও ক্লিপিংস দেখে অর্ঘ্য বজ্রা হতো। গোয়েন্দা সূত্রে নাকি খবর মিলেছিল ওড়িশার নয়াগড় জঙ্গলে আস্তানা কেড়েছে উগ্রপন্থীরা। আজ সকালে কমান্ডো বাহিনী সেই গুপ্ত ঘাঁটিতে হানা দেয়। বিপুল সংঘর্ষ হয়েছে দুপক্ষের, গোলাগুলি চলেছে বিস্তর। ৮ জন উগ্রপন্থী নিহত হয়েছে, জখমের সংখ্যা ৪। কমান্ডো বাহিনীর কেউই মারা যায়নি, ৩ জন মাত্র আহত হয়েছে সংঘর্ষে। মৃত উগ্রপন্থীদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম তেজস সিং ওরফে বাবুরাম মারান্ডি ওরফে রামু ভার্গব ওরফে শঙ্করন নায়ার। সরকারের দাবি, উগ্রপন্থী দমন অভিযানে গত ২৪ মাসে এটাই নাকি সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। তেজস সিং এর কর্মকাণ্ডেরও বর্ণনা দিচ্ছে টিভি রিপোর্টার। গত বছরে ট্রেন লাইনে নাশকতামূলক কাজ চালিয়ে ২৮ জনের প্রাণহানি ঘটানো। ৮ মাস আগে মধ্যপ্রদেশে পুলিশ ফাঁড়ি আক্রমণ করে ৭ জন পুলিশ খুন। ১.৫ মাস আগে ঝাড়খণ্ডে অ্যাম্বুলেন্স উড়িয়ে চালক রোগী সমেত ৫ জনকে হত্যা। অতি সম্প্রতি কোরাপুটে। শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল অর্ঘ্য। তার মাইন পেতে অ্যাম্বুলেন্স ওড়ানোর কেসটাও তেজসের ঘাড়ে চেপে গেছে। এ তো একদিক দিয়ে ভালোই হলো, নয় কি? কিন্তু সবচেয়ে বড় কথা, তার দীর্ঘদিনের কমরেড, অনেক সুখ দুঃখের সাথী তেজস আর নেই। দিল্লির জেএনইউতে প্রথম পরিচয়। তেজসের ডাকে পার্টিতে যোগ দিয়েছিল অর্ঘ্য। বাস্তারের জঙ্গলে একসঙ্গে দুজনে অস্ত্র চালনার ট্রেনিং নিল। কত লড়াইয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছে। কয়েক মাস ধরে তেজস অবশ্য কেমন পাল্টে যাচ্ছিল। পার্টিতে অর্ঘ্যর অনুগামীর সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় কমিটির মিটিংয়েও অর্ঘ্যর কথা বেশি গুরুত্ব পায়। এতে যেন বিরক্ত হচ্ছিল তেজস। শেষমেশ তো অর্ঘ্যকে ১লা নম্বর শত্রু ঠাউরে। তবু তেজসের নিথর শরীর জঙ্গলের মধ্যে উপুর হয়ে পড়ে, গুলিতে ঝাঁঝরা হয়ে। তেজস তাকে যাই ভাবুক, একসঙ্গে অনেকটা পথ তো তারা পাশাপাশি হেঁটেছিল। তেজসের মৃতদেহ দেখাচ্ছে বারবার। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। টিভি অফ করে ঝুম বসে রইল অর্ঘ্য। ২ আঙুলে টিপছে রগ, আপন মনে মাথা ঝাঁকাচ্ছে জোরে জোরে। সহসা মগজে বিদ্যুতের ঝিলিক। তেজসকে নিয়ে তো শোক করা বৃথা, বরং যুক্তি দিয়ে বিচার করলে এ তো শাপে বর। তেজসের মৃত্যুকে নতুন সম্ভাবনা খুলে দেয়নি? রাজন, সৌরভ, গণেশন, পানিক্কাররা নিশ্চয়ই এখন দিশেহারা। অর্ঘ্যকে তারা সম্ভবত মেনেও নেবে। দলটাকে যদি আবার নতুন করে গড়া যায়, অর্ঘ্য নিশ্চিন্তে নিজের মতো করে দল চালাবে। তত্ত্বে বদল ঘটিয়ে শ্রেণী সংঘর্ষ থেকে ব্যক্তি হত্যার অংশটা ছিঁটে ফেলে। না, মতাদর্শ নিয়ে লড়ালড়ি পরে হবে। বাকি সব্বাইয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করাটাই এখন মুখ্য কাজ। পার্টির বিপন্ন দশায় সে যদি কমরেডদের পাশে না দাঁড়ায়, তাদের ভরসা না জোগাতে পারে, কি করে তাদের নেতা হবে অর্ঘ্য? আর এক মুহূর্ত নষ্ট করা নয়, আজই বেরিয়ে পড়া দরকার, এক্ষুনি বেলপাহাড়ির উদ্দেশ্যে। ওখানকার ঘাঁটিতে পৌঁছে একে একে সকলকেই বার্তা পাঠাবে সে।
আবার বাঁধবে জোট। ঝটিতে ঘরে গেল অর্ঘ্য। খাটের নিচ থেকে টানলো ঝোলা। ঝটাঝট করছে নিজের জিনিসপত্র। ঢোকালো ল্যাপটপ, বই, ছড়ানো জামা কাপড়, এমনকি ভিজে তোয়ালেটাও পলিথিনে মুড়ে চালান করলো অন্তরে। হাত চালিয়ে পরখ করে নিল রিভলভারখানা ঠিক জায়গায় রাখা আছে কিনা। ভাগ্যিস অন্যদিকে মেশিনটা জমা করে দেন। জিন্স টি শার্ট গলিয়ে ঝোলা পিঠে চাপিয়ে অর্ঘ্য প্রস্তুত। নিঃশব্দে বেরিয়ে যাচ্ছিল। কি ভেবে ঘুরে এলো। শেফালি অহনা তার প্রতীক্ষায় অনেক রাত অবধি গালে হাত দিয়ে বসে থাকবে। উদ্বিগ্ন হয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করবে। সে ভারী বিশ্রী ব্যাপার। শেফালির দরজায় এসে কণ্ঠগ্রাম সামান্য উঁচুতে তুলে অর্ঘ্য ডাকল, মাসি। ফল হয়েছে। চোখ খুলে তাকালো শেফালি। কি হলো? অর্ঘ্য বিনা ভূমিকায় বলল, আমি চলে যাচ্ছি। শেফালি উঠে বসল। চোখ রোগড়ে বলল, কোথায়? যেখান থেকে এসেছিলাম সেখানে। আমার এখানে কাজ ফুরিয়ে গেছে তো। শেফালি সামান্য থতমত। আমার উপর রাগ টাগ করে যাচ্ছ না তো? আমি কিন্তু তোমায় যেতে বলিনি। তুমি হলে গিয়ে এখন অনুর স্পেশাল অতিথি। ছাড়ো না মাসি, তুমি কি আমার কম আদর যত্ন করেছো? আমার চিরকাল মনে থাকবে। আমার সৌভাগ্য। সাবধানে যেও। বাধ্য ছেলের মতো অর্ঘ্য ঘাড় নাড়ল। ঘুরতে গিয়েও থমকালো। পকেট থেকে কাগজের একটা ছোট্ট মোড়ক বার করে দিল শেফালির হাতে। শেফালি অবাক স্বরে বলল, কি এটা? অনুদির একটা পুরনো সিম কার্ড। আমাকে ব্যবহার করতে দিয়েছিল। ওটা আর আমার লাগবে না। অনুদিকে ফেরত দিয়ে গেলাম। ও ঠিক আছে, দিয়ে দেব। অনুদিকে বলো তারা ছিল বলে ওয়েট করতে পারলাম না। অনুদি যেন কিছু না মনে করে। বলে দেবক্ষণ। এসো। কপালে হাত ঠেকালো শেফালি। দুগ্গা দুগ্গা। অর্ঘ্যর জন্য শুভকামনা, নাকি অর্ঘ্য বিদেয় হলে বাঁচে মহিলা? ঠিক বুঝতে পারল না অর্ঘ্য। বোঝার তার সময়ও নেই। স্নিকার পরা পা চালিয়ে আশাবরী কম্পাউন্ড ছাড়ল। মুহূর্ত ভাবল কি যেন, তারপর ধরেছে নদীর পথ। 3:30 বাজে। রাস্তায় লোকজন নেই। চেনা মুখের সঙ্গে এখন সাক্ষাৎ না হওয়াই মঙ্গল। পালানোর চিহ্ন থেকে যাবে। লাভ একটাই, পরে কখনো পুলিশ এলেও তাদের রুট আন্দাজ করতে গিয়ে খানিক ঘোল খাবে। নদীতে আজ 3-4টে নৌকো। দুলাল নেই, থাকলেও তার নৌকোয় উঠত না অর্ঘ্য। কোনো দিকে না তাকিয়ে সোজা নেমে এলো প্রথম নৌকার পাটাতনে। বুড়ো মতো মাঝিকে বলল, কি গো ভাই, যাবে তো? মাঝি হাই তুলল। কোথায় কথা? ওপারে। ওই চরে 30 টাকা পড়বে। পলকে চিন্তার টৌকা। টাকার জন্য নয়, ভেবেছিল চরে পাক মেরে সরাসরি ওপারে গিয়ে উঠবে। এখন মনে হচ্ছে এই মাঝিকে নিয়ে চর অব্দি যাওয়াই নিরাপদ। চরের ওপার থেকে ফের নৌকা ধরবে। লোকটা আর হদিস দিতে পারবে না অর্ঘ্যর। অর্ঘ্য ঘাড় নাড়তেই মাঝি নৌকা ছাড়ল। পার্স খুলে 3খানা 10 টাকার নোট বার করে অর্ঘ্য রাখলো পকেটে। সেই সঙ্গে একবার নিরীক্ষণ করে নিল পয়সা কড়ির হাল। হাত খরচা বাবদ কদিন আগে 1000 টাকা পকেটে গুঁজে দিয়েছিল অনুদি। বলেছিল, মাগনা তোকে খাটাবো কেন, কিছু অন্তত রাখ। বোধহয় পার্সের হাল দেখে অনুদির মায়া হয়েছিল। যাই হোক, ওই টাকার পুরোটাই আছে এখনো। এতেই অর্ঘ্য দিব্যি বেলপাহাড়ি পৌঁছে যাবে। কিন্তু তারপর বেলপাহাড়ি শিবিরে খরচা নেই বটে, কিন্তু সেখান থেকেও যদি কোথাও যেতে হয়। বেলপাহাড়িতে এখন টাকার জোগাড় কেমন কে জানে। ডাক্তার, উকিল, ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকাই আদায় হচ্ছিল। এখন অর্ঘ্যদের ছত্রভঙ্গ দশায় তারাও না বেঁকে বসে। ভয় না পেলেই তো বিপদ। অর্ঘ্যদের অস্তিত্ব ঝুরঝুর হয়ে যাবে। চিন্তাটা বাজলেও অর্ঘ্যর মাথায়। ভবিষ্যৎ রাস্তা স্থির করার আগে এই কথাটা প্রথম মনে পড়ল কেন? আদর্শ নয়, ভয় দেখানোর ক্ষমতাই কি তাদের একমাত্র মূলধন এখন? রাজনদের কি অর্ঘ্য বলতে পারবে, সেই সাদায় বন্ধ করো? টাকা আসবেই বা কোত্থেকে? অস্ত্র, গোলা বারুদ, মাইন, ডিনামাইটের খরচা নেই। প্লাস এতজন কমরেডের খাওয়া দাওয়া, এখানে ওখানে ছোটা, নিয়মিত বুলেটিন প্রকাশ, পোস্টার ছাপানো। নৌকা কখন যে মাঝ নদী পেরিয়ে গেছে অর্ঘ্য টেরই পায়নি। আষাঢ় মাস পড়েছে আজ। মেঘলা আকাশ, মায়া ছড়ানো আলো।
নদীর টলটলে শোভা, আজও সবই মজুদ, অথচ অর্ঘ্যর নজরে পড়ছে না। একটা বড় নৌকা গেল পাশ দিয়ে, ঢেউ এসে দুলিয়ে দিল অর্ঘ্যদের। মালুমই হলো না অর্ঘ্যর। হৃদয়ের অস্থিরতা বুঝি অনেক স্বাভাবিক অনুভূতিকেও অসার করে দেয়। মাঝিকে ভাড়া মিটিয়ে চড়ে নামলো অর্ঘ্য, তরতরিয়ে উঠে এলো উঁচু পারে, ঘুরে একবার দেখলো আলাইপুর। তখনই অর্ঘ্যর মনে পড়ে গেল সেদিন রাতে ঠিক এখানটাতেই এসে দাঁড়িয়েছিল না। আবছা দুলে গেল স্মৃতি, পা যেন সহসা অবশ। এখনো যেন সেই ছোঁয়া লেগে আছে শরীরে। ভেজা নরম এক দেহ অর্ঘ্যর বুকে আশ্রয় খুঁজছিল। ছোট্ট একটা শ্বাস ফেলে অর্ঘ্য এগোলো আবার। দল তাকে ডাকছে, ছিঁড়তে হবে পিছু টান। কিন্তু গিয়ে সে পৌঁছবে কোথায়? পুরনো সেই জীবনে কি তার আস্থা অটুট আছে এখনো? বিশ্বাসী তো চির খেয়ে গেছে, নয় কি? আবার অর্ঘ্যর পা আটকে গেল। ওই তো সেই গোয়াল ঘরের লাগোয়া চালা, ছড়িয়ে ছিটিয়ে থাকা দড়ির খাটিয়া। এখানে বসেই না অর্ঘ্য উচ্চারণ করেছিল সে খুন খারাপির পথ ত্যাগ করতে যায়। তবে আজ সে কেন চলেছে? দলপতি হওয়ার সুযোগ মিলতে পারে বলে? তেজস্বীর সঙ্গে অর্ঘ্যর ফারাকটা কোথায়? মারণ যজ্ঞের নিষ্ঠুর পুরোহিত সাজার উৎকট মোহ আবার কি তার চেতনাকে ঘুলিয়ে দিচ্ছে না? অর্ঘ্য দাঁড়িয়েই আছে। কোনটা বাঁচবে সে? হিংসা না ভালোবাসা? ধ্বংস না নির্মাণ? এক অলৌকিক রাত তাকে নতুন স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সেই রাতটাকেই অর্ঘ্য মিথ্যে করে দেবে? অর্ঘ্য হঠাৎ দৌড়তে শুরু করলো, চরের উপার পানে নয়, উল্টো মুখে। পাড়ে পৌঁছে হাঁপাচ্ছে। মাঝি আর ঘাটে নেই, তাকে পৌঁছে দিয়ে চলে যাচ্ছে আলাইপুর। অর্ঘ্য প্রাণপণে চেঁচালো, এই শুনছো, শুনছো? নৌকো প্রায় মাঝ নদীতে, তবু বুঝি মাঝির কানে গেছে ডাক। লোকটা উঠে দাঁড়িয়েছে পাটাতনে, দু হাত তুলে জানতে চাইছে কেন এই আহ্বান। চিৎকার করতে গিয়ে অর্ঘ্যর গলা প্রায় ছিঁড়ে গেল। আমি ফিরতে চাই মাঝি, আমি ফিরতে চাই। অর্ঘ্যর আরতি ছড়িয়ে গেল চরাচরে, ঢেউয়ের সঙ্গে সঙ্গে দুলছে, জলকে ছুঁয়ে মিশে যাচ্ছে প্রথম আষাঢ়ের মেদুর বাতাসে। হালকা একটা উদ্বেগ নিয়ে ফিরেছিল অহনা। কলকাতায় কাজ শেষ করে একবার সুশোভন স্যারের স্ত্রীকে দেখে আসবে ভেবেছিল আজ। হলো না। স্যারই নিষেধ করলেন। গীতালি আন্টিকে নিয়ে এখন রোজই যেতে হচ্ছে হাসপাতালে, কখন ফিরবেন তার ঠিক নেই। সপ্তাহে 4-5 দিন চলছে ডায়ালিসিস। উন্নতির সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর ক্রমশ। স্যার একটা অনুরোধ জুড়লেন আজ। স্যারের অনাথ আশ্রমটা যদি মাঝে মাঝে অহনা একটু দেখে আসে, উনি নাকি খানিকটা নিশ্চিন্ত হতে পারেন। নিজের কাজকর্ম সামলে কখন যাবে, নাকি অর্ঘ্যকেই দেবে দায়িত্বটা, এই নিয়েই দোটানা চলছিল অহনার মনে। কিন্তু বাড়িতে পা দিয়েই যা শুনল, অনাথ আশ্রম উবে গেল মগজ থেকে, উল্টে দুম করে তেতে গেল মাথা। অহনা বিরক্তিতে ফেটে পড়ল। তুমি অর্ঘ্যকে যেতে দিলে, আটকালে না? আমি তাকে বারণ করা কে অনু? শেফালির স্বর নির্বিকার। সে নিজের ইচ্ছে এখানে এসেছিল, দরকার ফুরোতেই চলে গেছে, এতে আমার কি করার আছে? তুমি আমায় একটা ফোন করে তো জানাতে পারতে, নয় কি? সে তোমার অর্ঘ্য তো ফোন করতে পারতো, নয় কি? তাছাড়া আমার মনেও হয়নি অর্ঘ্য চলে গেলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। উফ মা, তুমি বুঝতে পারছো না। অহনা অস্থিরভাবে মাথা ঝাঁকালো, উত্তেজিত ভাবে বলল, ওকে এমনি এমনি এখানে ছিল? ও কত বিপদের মধ্যে আছে জানো? শেফালি সন্দিগ্ধ চোখে তাকালো। কেন, কি করেছে ছেলেটা? খুন জখম, চুরি রাহাজানি? অহনা ভুরু কুঁচকাল। ওকে দেখে কি ওই ক্লাসের ছেলে মনে হয়? দেখে কি আর আজকাল মানুষ চেনা যায়? যাকে সভ্য ভব্য বলে মনে হয়, পরে দেখা যায় সে একটি আস্ত শয়তান। বলতে না চেয়েও অহনার মুখ ফসকে বেরিয়ে গেল, সুগতকে দিয়ে সবাইকে বিচার করো না মা। সুগতকে ডানছো কেন? তুমি ভালো করেই জানো আমি সুগতর কথা বলিনি। শেফালি এবার রীতিমতো গম্ভীর। তা তোমার অর্ঘ্য বাবুটি কি মহান কাজ করেছেন শুনি, যার জন্য তাকে এখানে ঘাপটি মেরে থাকতে হয়েছিল?
অহনা ব্যাখ্যাতে গেল না, তর্কতেও নয়। মা অর্ঘ্যকে বুঝতে পারবে না, উল্টে ওর রাজনীতির কথা শুনলে হয়তো ভিড়মি খাবে। অহনা সোফায় হেলান দিয়ে ভাবার চেষ্টা করলেও হঠাৎ কেন এই প্রস্থান? আসানসোল থেকে কোনো খারাপ খবর পেয়ে? কিন্তু কালও তো অহনার ফোন থেকে বাবাকে কল করেছিল অর্ঘ্য। তখন পূজার সঙ্গে কথাও হলো অহনার। পূজা বলল ওষুধে মা সাড়া দিচ্ছে, মাঝে মাঝে চিনতেও পারছে আপনজনদের। মাত্র 24 ঘন্টার মধ্যে এমন কি খারাপ হতে পারে? মোবাইলে তো নাম্বারটা আছেই, একবার ফোন করে দেখবে অহনা, তাহলে খানিকটা অন্তত নিশ্চিন্ত হতে পারে। মোবাইল হাতে নিয়েও অহনা মত বদলালো। যদি আসানসোলে কিছু না ঘটে থাকে, অর্ঘ্য আলাইপুরে অহনার বাড়িতে আছে জেনে বহুকাল পর একটু স্বস্তি পেয়েছেন মেসমশাই। ছেলে আবার নিরুদ্দেশ শুনলে প্রতিক্রিয়া শুভ হবে কি? কিন্তু সিম কার্ডটা রেখে গেল কেন? নিজের সিম ব্যবহার করতে পারছে না, ডুপ্লিকেটটাও না। তাই তো অহনা তার পড়ে থাকাটা সিম কার্ড অর্ঘ্যকে দিয়েছিল। এখন তার মানে অর্ঘ্য প্রায় বিনা মোবাইলেই এমন অবস্থায় বেরিয়ে গেল আলাইপুর ছেড়ে। কি এমন জরুরি প্রয়োজন পড়ল? শেফালি পাশেই বসে। অহনা ঘাড় বেঁকিয়ে জিজ্ঞেস করল, এখান থেকে কোথায় গেল কিছু বলেনি? ইয়ালিমার্কা কি একটা যেন বলেছিল বটে। শেফালি ভাবলো 2-1 সেকেন্ড, তারপর বলল, হ্যাঁ, যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। ভুরুর ভাঁজ বাড়ল অহনার। কলকাতা থেকে এসেছিল অর্ঘ্য, মানে ফের কলকাতায়? কিন্তু কলকাতার টেরায় নাকি আর যাওয়া সম্ভব নয়। অর্ঘ্যই তো বলছিল। কে যেন দিদি দিদি করে ডাকছে বাইরে থেকে। অহনা প্রায় দৌড়ে বেরিয়ে এলো। বিশ্বজিৎ। অহনা বুকের শ্বাসটা চেপে বলল, কি হয়েছে? বিশ্বজিৎ কাঁচুমাচু মুখে বলল, মেজদি এখন কয়েকদিন কাজে আসতে পারবে না। কেন? রোজ সন্ধ্যের সময় জ্বর আসছিল, আজ রক্ত পরীক্ষা করানো হয়েছে, একটু আগে রিপোর্ট এলো ম্যালেরিয়া। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, উনি বললেন মেজদিকে কদিন বিশ্রাম নিতে। ও কেমন আছে জানিয়ে যেও। বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে চলে যেতে গিয়েও ঘুরল বিশ্বজিৎ। ঈষৎ কৌতূহলী মুখে বলল, অর্ঘ্যদা চলে গেলেন বুঝি? ধক করে অহনার বুকে বাজল প্রশ্নটা। আলাইপুরের সবাই বোধহয় খবরটা জানে, একমাত্র অহনা ছাড়া। কেন? অহনা কি অক্টোপাস হয়ে আষ্টে পৃষ্ঠে অর্ঘ্যকে বাঁধছিল? কেটে পালিয়ে মুক্ত হলো অর্ঘ্য? কি অপমান! না, নিজের কষ্ট নিজের বুকেই থাক, অন্যকে তা কেন টের পেতে দেবে অহনা? স্মিত মুখে অহনা বলল, তোমার সঙ্গে দেখা হয়েছিল বুঝি? উনি বোধহয় আমাকে খেয়াল করেননি। নদীর ধারে কালী মন্দিরে গেছিলাম, দেখলাম উনি পিছনে ঝোলা নিয়ে নৌকোয় উঠছেন। ও, নৌকা পার হয়ে কোথায় গেলেন? হুগলি? ওদিকে ওনার কেউ থাকে? অহনার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছিল, আমি জানি না, কিন্তু সুভদ্র স্বরই ফুটল, হ্যাঁ, ওর মামার বাড়ি। জিরাটের দিকটায় নাকি সুমরা বাজার সাইডে? অল্প হেসে হ্যাঁ না এড়িয়ে অহনা বলল, এইমাত্র কলকাতা থেকে ফিরেছি, খুব ক্লান্ত, একটু জিরিয়ে নি। ইঙ্গিতটা বুঝেছে বিশ্বজিৎ। অপ্রতিভ মুখে বলল, সরি দিদি, আসছি। ছেলেটা চলে যাওয়া মাত্র মগজে দপদপ। এবার যেন অর্ঘ্যর কথার অর্থটা স্পষ্ট হচ্ছে। কলকাতা যায়নি অর্ঘ্য, তার মানে আবার সেই পুরনো পথে। এত প্রতিশ্রুতি, এত ডায়লগবাজি, সব ভান। ওইসব বলে কয়েকটা দিন কাটিয়ে গেল শুধু। অহনা কিচ্ছুটি বুঝতে পারল না। তার ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করলো, সেটা বড় কথা নয়, নিজের জীবনটাকে সেই সর্বনাশের দিকেই ছোটালো শেষমেশ। এটাই বোধহয় অহনার সবচেয়ে বড় হার। উফ, বাঁচাতে পারল না অর্ঘ্যকে সে কোনো মতেই। মাথা নিচু করে শোয়ার ঘরে এলো অহনা। দরজায় শেফালি তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছে মেয়েকে। বলল, ফালতু ফালতু ছেলেটাকে নিয়ে কেন ভাবছিস? যা স্নান করে নে। অহনা নিরুত্তর। কি তার ভাবনা, মা বুঝবে কেমন করে? শেফালি আবার বলল, গেছে তো আপচ্ছু গেছে, যে দুষ্কর্মই সে করে থাকুক, আমাদের এখানে থাকলে তো আমরাও জড়িয়ে যেতাম, ঠিক কিনা? তাছাড়া
গোদ খেলে কেন? তাছাড়া কি? আমরা মায়েঝি এখানে দিব্যি ছিলাম, একটা উটকো দামড়া ছেলে এসে ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছিল। বাজে বকো না মা, ও আমার আশাবুড়ির অনেক কাজ করে দিচ্ছিল। আহারে মরে যাই, অর্ঘ্য আসার আগে আশাবুড়ি বুঝি চলছিল না? আরো ভালো করে চলতো। ওর সঙ্গে আমার কথা হয়েছিল, ও পাকাপাকি ভাবে এখানে থাকবে, আমরা দুজনে মিলে আশাবুড়িকে অনেক বড় করব। এত দূর গড়িয়েছে? শেফালি ঝনঝন করে উঠল। সুগত তাহলে ঠিকই আন্দাজ করেছিল। সাদে কি আমি ঘি আগুন পাশাপাশি রেখে যেতে চাইনি? অহনা ধাক্কা খেয়েছে একটা, কড়া গলায় বলল, হঠাৎ সুগত পিকচার এলো কোত্থেকে? তুই ভাবিস কলকাতা গেছি বলে আলাইপুরের কোনো খবর রাখি না? সুগত এখানে এসেছিল, অর্ঘ্যকে দেখে গেছে। হ্যাঁ তো? পরদিনই বেহালা গিয়েছিল, দুঃখ করে বলল, আপনার মেয়ে কিন্তু কাজটা ঠিক করছে না, আমার উপর রাগ দেখিয়ে ও কিন্তু একটা কেলেঙ্কারি বাঁধাতে চলেছে। কি স্পর্ধা, কি সীমাহীন নির্লজ্জতা! মা কি অন্ধ, বোবা, কালা? ওই কথাটা বলার সময় ঠাস ঠাস করে চর কষাতে পারল না? অবশ্য মা তো বোধহয় সুগত নোংরামিতে দোষ দেখে না, সুগত পুরুষ মানুষ যে। অর্ঘ্যকে সে ভালোবাসে, খেতে তো মা পাপ দেখবেই। বেশ কয়েকদিন পর হিংস্র রাগটা মাথা চাড়া দিয়েছে। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল অহনা। কিভাবে আক্রমণ শানাবে ঠিক করতে পারছিল না। মোবাইল বাজছে। এই সময় কল আসতে হয়? মনিটরে অচেনা নাম্বার। বিরক্তভাবেই অহনা বলল, কে? কি চাই? ওপারে চাচা ছোলা স্বর। টিয়াডাঙ্গা পুলিশ স্টেশন থেকে বলছি। আপনি কি অহনা চৌধুরী? হ্যাঁ, কেন বলুন তো? খানিক্ষণ আগে একজন উগ্রপন্থী নেতা আমাদের থানায় এসে সারেন্ডার করেছেন, নাম অর্ঘ্য রায়। আপনি কি তাকে চেনেন? ক্ষণপূর্বের রাগ বিরক্তি পলকে নিশ্চিহ্ন। অহনা উদগ্রভাবে বলল, হ্যাঁ চিনি, ভীষণভাবে চিনি। উনিও তাই দাবি করছেন। ফোনটাও উনিই করতে বললেন। ও, অর্ঘ্য এখন আমাদের হেফাজতে। অর্ঘ্যবাবু আপনার সঙ্গে একবার মিট করতে চাইছেন। ইউজুয়ালি এই ধরনের কেসে আমরা কাউকে দেখা করতে দিই না, তবে আমরা আপনাকে চিনি, সো ইউ মে কাম। আপনাকে আমাদের কিছু কোয়েশ্চেনও আছে, আশা করি আপনার কোঅপারেশন পাবো। আমি এক্ষুনি আসছি। তারা নেই, ইনফ্যাক্ট রাত্রে কোনো মহিলাকে থানায় আসার জন্য বলতেও পারি না। কাল ফার্স্ট আওয়ারে অর্ঘ্য রায়কে রানাঘাট কোর্টে তোলা হবে, সো সকাল 8টার মধ্যে এলেই চলবে। অসম্ভব, সারা রাত সে এখন অপেক্ষা করতে পারবেই না। যদি আজ রাতেই অহনা মরে যায়, জীবনে তো আর দেখাই হবে না। অহনা এত বড় ঝুঁকি নেয় কোন ভরসায়? তাছাড়া এক রাতের নিদ্রাহীন প্রতীক্ষা তো 1000 বছরের চেয়েও দীর্ঘ। এ কি পুলিশ অফিসারটির ঘিলুতে আছে? অদ্ভুত এক শিহরণ বইছে অহনার সর্বাঙ্গে। পারেনি, অর্ঘ্য তাকে ছেড়ে যেতে পারেনি, পুরনো পথে ফিরতেও না। পুলিশ স্টেশন আর নদী যে সম্পূর্ণ ভিন্ন পথ, অহনার চেয়ে বেশি খেয়ে জানে। এই রাত্রিবেলায় কোথায় যাবে, কেন না গেলেই নয়, ঠান্ডা গলায় শেফালিকে বলল অহনা। শেফালির বিমূঢ় দৃষ্টি মেখে বেরিয়ে পড়ল মোপেড নিয়ে। চলেছে অহনার মোপেড, আধার চিরে, অভিসারে, পুলিশের গুহায়। দুপুর 12:40 রায় ঘোষণা করলেন বিচারপতি। কি বলবেন তা মোটামুটি জানাই ছিল অহনার। অর্ঘ্য তার প্রতিটি নাশকতামূলক কাজের দায় স্বীকার করেছে, সুতরাং সাজা তো তার হবেই। রাজসাক্ষী হয়ে বাকি কমরেডদের ফাঁসিয়ে দিলে হয়তো বেকসুর খালাসও মিলত, পুলিশ তাকে সেরকম আশ্বাস দিয়েও ছিল। কিন্তু অর্ঘ্য তো সে পথে হাঁটেনি, অতএব দণ্ডের মাত্রা যে নেহাত কমবে না, হেও তো অবধারিত। অরবিন্দ এসেছিল কোর্টে। অর্ঘ্যর মা অনেকটাই সুস্থ, তাই শুনানির সময়ে সে অনেক দিনই থেকেছে অহনার পাশে। আজ ছেলের শাস্তির পরিমাণটা শুনে সে রীতিমতো বিমর্ষ। উকিলের সঙ্গে কথা সেরে কোর্টের বাইরে এলো দুজনে। অরবিন্দ বলল, জজটার দয়া মায়া নেই, আর একটু হালকা পানিশমেন্ট দিতে পারত। দীর্ঘ 5-6 মাসের ছোটাছুটির পরিসমাপ্তি হলো আজ। একটা বড়সড় অধ্যায় চুকল। শরীরটা ছেড়ে যাচ্ছে যেন। অহনা একটা শ্বাস ফেলে বলল, কিছু তো করার নেই মেসোমশাই, মেনে তো নিতেই হবে।
হায়ার কোর্টে গেলে হয় না? যদি খানিকটা রেমিশন মেলে, নইলে ছাড়া পাওয়ার পর আর কি মায়ের সঙ্গে ওর দেখা হবে? দেখুন কি করবেন। তুমি বলো না কি করি। অরবিন্দর স্বরে অনুনয়। তোমার ডিসিশনই আসল। তুমি যা করেছো, ফ্র্যাঙ্কলি বলছি, ওর নিজের দিদিও এতটা। অহনা মনে মনে হাসল। দিদি নয় বলেই না সে এতটা ছড়িয়ে পড়েছে। অর্ঘ্য আর অহনা পরস্পরকে কি চোখে দেখে জানলে এই অরবিন্দই যে তার কৃতজ্ঞ রূপটি বদলে ফেলে ভিন্ন মূর্তি ধরবে, এও তো সত্যি। নিজের মাকে দেখেই তো বুঝছে অহনা। এত মাস হয়ে গেল, মাঝে কত কি ঘটে গেল, এখনো কি মা তার মেয়ের গায়ে কালি ছেটাতে কসুর করছে? অহনা আলগাভাবে বলল, আমার মত যদি নেন তো বলবো অর্ঘ্যর ইচ্ছেটাকেই মেনে নিন। ও তো অ্যাপিলে যেতে রাজি নয়। ঠিক, ও যখন রেহাই চায় না, কেন মিছিমিছি ওর ওপর জোর জবরদস্তি চালাবেন? কথাটা একেবারেই পছন্দ হয়নি অরবিন্দের। পলকে মুখ গোমরা বলল, দেখি একবার খুকির বরের সঙ্গেও কথা বলি। অহনা আমল দিল না। গত কয়েক মাসে অর্ঘ্যর আপনজনদের নানান চেহারা দেখল কিনা। যে যেভাবে পারে সম্পর্ক অস্বীকার করছে, পাছে পুলিশের হ্যাপা সইতে হয়। এখন তাদের পরামর্শ যদি মূল্যবান মনে হয় তো অতি উত্তম। অর্ঘ্যকে এখনো এরা কেউ চিনলই না, এমনকি অর্ঘ্যর বাবাও না। আকবরই অহনার কিছু বলবেই না। মোবাইলে সময় দেখে অহনা বলল, আপনি কি আজ আসানসোল ফিরবেন? হ্যাঁ, ইন্টারসিটি ধরব। অরবিন্দ ঘাড় নাড়ল। তার আগে একটু কেনাকাটা আছে। বেশ তো, আমি তাহলে আসি। বাস ট্রাম নয়, ট্যাক্সি ধরে অহনা সোজা শিয়ালদায়। কপাল ভালো, রানাঘাট লোকাল ছাড়ছে। ভিড়টাও সহনীয়, উঠে বসার সিটও মিলেছে। ট্রেন দমদম পেরোতেই বাতাসে হালকা ঠান্ডার আমেজ। হেমন্ত অনেকটা গড়িয়ে গেছে। অঘ্রাণের শুরুতেই এবার হাওয়ায় হিমকণার আভাস। দোপাট্টাখানা গলায় জড়িয়ে নিল অহনা। বছরের এই সময়টাই মারাত্মক। একটু বেখেয়াল হলেই বিছানায় আছড়ে ফেলবে। পুজোর আগে আগে গীতালি আন্টি চলে গেলেন। স্যার এখনো শোক সামলে পুরনো জোশে ফিরতে পারেননি। অনাথ আশ্রমের অনেকটা দায়িত্ব এখনো অহনার কাঁধে। ওদিকে মিস্ত্রি লেগেছে আশা বড়িতে। পুরো দমেই চলছে কাজ। শেষ না হলে সোলার প্যানেল তৈরির ইউনিটটা চালু করা যাচ্ছে না। অহনার কি এই সময় অসুখ বাঁধানোর শৌখিনতা সাজে? একটা মিনি দঙ্গল উঠেছে ব্যারাকপুরে, বোধহয় একই অফিসের। দুপুর না ফুরোতেই অফিস কাটলো কি করে কে জানে। ঠেসে ঠুসে বসে পড়ল কয়েকজন, চেঁচিয়ে গল্প জুড়েছে নিজেদের মধ্যে। খেলা রাজনীতি ঘুরে ঢুকে পড়ল সুগত চৌধুরী শ্রাদ্ধ কর্মে। উত্তেজিত গলায় পিন্ডি চটকাচ্ছে সুগতর। অহনার এই হয়েছে এক ফ্যাশন। বেশ কিছুদিন ধরেই সুগতর ব্লু হোয়েল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে বাজার গরম হচ্ছিল। কত হাজারে হাজারে লোক নীলতিমি গ্রাসে পড়ে সর্বস্ব হারিয়েছে তার খবর বেরোচ্ছিল কাগজে, টিভিতে। হল্লাগুল্লার চাপে পড়ে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সুগতকে। চন্দ্রানীও ছাড়া পায়নি, সেও এখন শ্রীঘরে। এখন রোজই সুগতর নতুন নতুন প্রতারণার কাহিনী উন্মোচিত হচ্ছে জনসমক্ষে। ফলে পথে ঘাটে, ট্রেনে, বাসে সর্বত্রই সুগত এখন গরম তেলে ভাজা। তার রাইজি, নারীদোষ, লাখো মানুষকে টুপি পরানোর ফন্দি ফিকির সবই মহানন্দে চিবোচ্ছে জনগণ। মাঝে সাঝে অহনার প্রসঙ্গ আসে বইকি। সুগতর আসলি বউটা কোথায় ঘাপটি মেরে আছে তাই নিয়েও পাবলিকের কৌতূহল কম নয়। নানান রসালো মন্তব্য উড়ে আসে। বউটার মাধ্যমে নাকি বিদেশে টাকা পাচার করেছে সুগত, কিংবা সেই বউটাই মালকড়ি ঝেপে ফোপরা করে দিয়েছে, আরো কত কি। এবং সুগতর উত্থানের ঢের আগে পালিয়ে আসা অহনাকে এসব গিলতেও হয়। এমনকি বাবার বন্ধু পুলিশের এক প্রাক্তন বড়কর্তার মাধ্যমে লালবাজারের এক জাদ্রেল অফিসারের কাছে আবেদনও করতে হয়েছে অহনাকে, যাতে তাকে টানা হ্যাচড়া না করে পুলিশ। সুগতর উপর ধকল যাচ্ছেও বটে। আজ এই কোর্ট, কাল ওই কোর্ট, আজ এই জেলা তো কাল ওই জেলা, চরকি খাওয়াচ্ছে পুলিশ। বেচারার ছবি বেরোয় কাগজে, সুন্দর সপ্রতিভ চেহারাটি এখন গাঁজাখোরের মতো দেখায়। অর্ঘ্যকে
দুর্ভাগা বলেছিল? এই দিনটার কথা অনুমান করেই কি? না, সত্যি আর সুগতর উপর রাগ নেই অহনার, বরং করুণাই হয়, একটু একটু মায়াও। কত গুণ ছিল, মোহ মেঘ সবই ঠেকে দিল। তবে একটা ব্যাপারে সুগতর কাছে অহনাকে ঋণ স্বীকার করতেই হচ্ছে। নীল তিমির আতঙ্কে ওরকম সমস্ত 2 নম্বরই কারবারেই এখন ভাটার টান। ফলে অহনার আলাইপুরের শ্যামাঙ্গিনীও আপাতত শীত ঘুমে। উটকো উৎপাত থেকে জোর বেঁচে গেছে অহনা। সুগতকে গাল দেওয়া ছেড়ে আবার রাজনীতিতে মত্ত হলো দলটা। ঈষৎ কাঁটা হয়েছিল অহনা, স্বস্তি পেল যেন। চোখ মেলে দিয়েছে জানলার ওপারে। বিকেল বিকেলই টিয়াডাঙ্গা পৌঁছলো ট্রেন। মোপেডে ফিরছে অহনা। জনপদ পেরিয়ে ধরল ভাঙা চোরা রাস্তা। বুকটা চিনচিন করছিল অহনার। আসামির কাঠগড়ায় নতমস্তকে দাঁড়িয়েছিল অর্ঘ্য। রায় শুনেও মাথা তোলেনি, শুধু কোর্ট থেকে নিয়ে চলে যাওয়ার আগে গাঢ় চোখে অহনার পানে তাকিয়েছিল একবারই। এখনো যেন হৃদয়ের গহীন কুঠুরিতে জমে আছে সেই দৃষ্টি। কতকাল যে থাকবে। সহসা থেমে গেছে মোপেড, আপনা আপনি। স্টার্ট দিতে চেষ্টা করলো অহনা, মোপেড অনড়। হলোটা কি? অহনা নামলো মোপেড থেকে। মিটারগুলো দেখতে গিয়েই মাথায় হাত। আজ রায় বেরোবে বলে মনটা ভারী বিক্ষিপ্ত ছিল কাল। প্রতি রাতে নিয়ম করে চার্জে বসায় গাড়ির ব্যাটারি, বেবাক ভুলে গেছে। সর্বনাশ, কি হবে এখন? আরো তো প্রায় 1-1.5 কিলোমিটার বাকি। ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে। উপায়ও তো কিছু নেই আর, পেরোতেই তো হবে পথটুকু। মোপেড ধরে ধরে চলছে ধীরে। একটু গিয়েই টান পড়েছে দমে। একটা কালভার্ট পড়ল। মোপেড দাঁড় করিয়ে বসলো অহনা। জোরে জোরে শ্বাস নিচ্ছে। সামনেই এক দিগন্ত ছোঁয়া ধান ক্ষেত। পাকা ধান দুলছে বাতাসে। ক্ষেতের ওপারে অস্তগামী সূর্য, সোনালি আলো পড়ে হলুদ ধান ও সোনা বরণ। কুয়াশা নামছিল ক্ষেতে, বিছিয়ে দিচ্ছিল নরম বিষাদ। নীলাভ বিষণ্ণতায় ভরে উঠছে চরাচর। শ্রান্ত অহনার বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখনো কতটা পথ পাড়ি দিতে হবে। অহনা পেরে উঠবে কি? উফ, দিনটাই বড় বিশ্রী যাচ্ছে আজ। 10-10টা বছরের জন্য অর্ঘ্য চলে গেল গরাদের ওপারে। তা কেন? আর এক অহনা ফিসফিস করছে কানে, দিনটা কি এমন মন্দ? আর 10টা বছর পরেই তো ফিরে আসছে অর্ঘ্য। উবে যাচ্ছে ক্লান্তি। অনেকটা স্নিগ্ধ বাতাসে ফুসফুস ভরে নিয়ে অহনা উঠে দাঁড়ালো, টানল মোপেড। এইটুকুই তো পথ, মাত্র 10টা বছর। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়া। কেমন লাগলো উপন্যাসটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিছু না হলেও অন্তত লাইক একটা করবেন। আর আমার পাঠ এবং উপন্যাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।